বাংলাদেশের রাজনীতিতে একটি নূতন ইতিহাস। সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। বাংলাদেশ জামাতে ইসলামী যখন আওয়ামী লীগের সাথে ছিল, তখন জামাতে ইসলাম পাকিস্তানপন্থী ছিল না বা তারা রাজাকারও ছিল না। কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে, যে লিয়াজো কমিটি করেছে, এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি এটাকে আমরা বিশ্বস্ত, মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো? আমার এখানে একটা কথা, সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি। যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি। আর আপনি যেটা বলেন সেদিক থেকে বিচার করলে, যেমন ইয়াসির আরাফাত তিনি যেভাবে চুক্তি করলেন রবিনের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের অ্যাচিভমেন্টের জন্য যে পদক্ষেপ নিলেন, সেখানেও তো হয়তো তাকে আপনারা দোষারোপ করতে পারেন যে উনি তার আদর্শ বিচ্যুত হলো, কিন্তু এটা আদর্শ বিচ্যুত নয়। আমাদের এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ হলেও ঠিক এক দেশ হলেও এখানে জাতিগত একটা বিষয় রয়ে গেছে, তাই না? কাজে সম্পূর্ণ আপনি ভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন না, এটা একটা কৌশলের ব্যাপার। তখন আবার বিএনপির সাথে জোট ছিল, তখন তারা রাজাকার ছিল না বা তারা পাকিস্তানপন্থী ছিল না। যখন আবার বিএনপির জোট থেকে বেরিয়ে যায়, তখন আবার তারা রাজাকার। আওয়ামী লীগের জোট থেকে রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে এই অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি। দেশের বিরোধী শক্তি হলে যখন বেরিয়ে যায় তখন আবার রাজাকার। যখন একসাথে তারা আন্দোলন করেছে তখন তারা রাজাকার ছিল না। এই যে সুবিধাবাদী বাংলাদেশের রাজনীতি বিভিন্ন সময় হয়ে আসছে এবং জামাত ইসলামী প্রত্যেকটি বড় দলকে সহযোগিতা করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করার ক্ষেত্রে। কিন্তু জামাত ইসলামীকে এখন আবার নতুন ট্যাগ দেওয়া হচ্ছে। যদি জামাত ইসলাম 1971 সালে বিতর্কিত যে তাদের বিরুদ্ধে যে 1971 গণহত্যার যে অভিযোগ, সেটি যদি হয়, তাহলে এই বিগত দিনে বা বিগত বছরগুলোতে বা যারা ক্ষমতায় ছিল ওই সময়ে নিজেদের দ্বন্দ্বে যে সমস্ত মানুষ মারা গিয়েছে, তাদের দায়ভারও তো তাহলে তাদের সেই দলের উপরে বর্তায়। যদি জামাত ইসলামের এখন যারা নেতা রয়েছেন তারা অনেকেই যুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে, তাহলে যদি 1971 এই গণহত্যার সমস্ত দায় যদি তাদের এই দলের বিরুদ্ধে আসে বা দলকে নিতে হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের সময় 1500 মানুষ যে হত্যা হলো, সেটার দায়ভার আওয়ামী লীগের উপর বর্তায়। এবং এর পাশাপাশি এর আগে যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনী সহিংসতা এবং অন্তঃকন্দল, যে নেতাকর্মীরা নিজেদের দলীয় নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, সেই দায় কিন্তু রাজনৈতিক দলের উপরে বর্তায়। তারপরে জামাত ইসলামী যখন যে দলের সাথে জোট করেছে তখন কোনো সমস্যা ছিল না এবং তারা তখন পাকিস্তানপন্থী ছিল না। আবার যখন তারা জোট থেকে বেরিয়ে গেছে, তখনই জামাত তাদের যে 1971 গণহত্যার তকমা রাজাকার বলে সম্বোধন করা বা রাজাকার বলে তাদেরকে যে ট্যাগ দেওয়া, সেটি কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি। তো আন্দোলন, এই গণ অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক দল বা একটি ছাত্র সংগঠন এর দ্বারা সম্ভব হয়নি। গণ অভ্যুত্থানটা সম্মিলিত হয়েছে পেশাজীবী, নানা শ্রেণী পেশা, রিকশাওয়ালা থেকে শুরু করে শ্রমিক মজুর, সবাই কিন্তু এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিলেন এবং এখানে মেয়েদেরও পার্টিসিপেট ছিল এবং তারাও অংশগ্রহণ করেছে। এই সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারকে নামানো সম্ভব হয়েছে। তখন কিন্তু কেউই এই কে জামাত করেছে, কে ইসলামী আন্দোলন করেছে, কে ধর্ম ব্যবসা করতেছে, কে রাজাকার, কে পাকিস্তানপন্থী, কে চরমোনাইপন্থী, কারা ইসলাম বিক্রি করছে, কারা ধর্মকে ব্যবহার করছে রাজনীতির মাঠে, এই ধরনের কোনো বা এই ধরনের সমস্ত লোক
তখন কেউ কাউকে খুঁজে নেয়। যখন অভ্যুত্থানের পরে একটি সরকার পরিবর্তন হলো, তখনই কিন্তু আবার শুরু হয় সেই ক্ষমতার বা রাজনৈতিক যে চিরাচরিত সেই ৫৪ বৎসরের বস্তা পচা যে রাজনীতি, সেটি আবার সামনে চলে আসে। কোন দল ক্ষমতায় যাবে, কোন দল যাবে না, কাকে হেয় করা যায়, কাকে কোন ট্যাগ দিলে মানুষ সেটি গ্রহণ করবে, সেই ট্যাগটি দিলে হয়তোবা রাজনৈতিক কোনো ফায়দা হাসিল করা সম্ভব, তখনই তারা শুরু করে সেই রাজনৈতিক খেলা। তো এখন জামাত ইসলামী দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে এবং তাদের অনেক রাজনৈতিক নেতা সরকারের আইনের মাধ্যমে তাদের আইনের প্যাচে ফেলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরেও তারা বিভিন্ন সময় বলা হচ্ছে তারা যদি বাংলাদেশে রাজনীতি করে তাদেরকে ক্ষমা চাওয়া উচিত, এবং তারা ক্ষমাও চেয়েছে বিভিন্ন সময়। তাদের আমির বলেছে, কিন্তু কিভাবে এই ক্ষমা চাওয়া নিয়ে আবার তাদের নানা প্রশ্ন চলে আসে। এইভাবে চাওয়া, এতে কোনো চাওয়া হলো না, বা এই ধরনের ক্ষমা চাওয়া এটি মানুষ গ্রহণ করবে না। এই যে ৫ই আগস্টের পরে বা ৫ই আগস্টের আগে জামাতকে যেভাবে হেয় করা হয়েছে বা জামাতকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে রাজনীতির মাঠে, তারপরে কিন্তু জামাত ঘুরে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, বড় বড় রাজনৈতিক দলগুলো জামাতকে নিয়ে আবার নোংরা রাজনীতিতে, যে ট্যাগের রাজনীতি, সেটি আবার শুরু করেছে, যাতে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়বে। জামাত ইসলামী তাদের নিয়মতান্ত্রিক রাজনীতি করছেন, কিন্তু এটি অনেকেই গ্রহণ করছেন না, কারণ তারা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে শাসন ব্যবস্থা চায় সেটি আবার বামপন্থী যারা রয়েছেন তাদের পছন্দ নয়। এই যে জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন, কওমি মাদ্রাসার ছাত্ররা যখন আন্দোলন করেছে, তখন কিন্তু কেউ বলেনি যে জামাত ইসলামী যারা করে বা ইসলামী আন্দোলন করে বা ইসলামের পক্ষে যারা আছে তারা যেন আন্দোলন না করে। এই যে সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন হলো, আন্দোলন সফল হলো, এরপরে আবার ভাগাভাগির রাজনীতি শুরু হয়ে গেল, বিভাজনের রাজনীতি। এই বিভাজন বাংলাদেশে কবে বন্ধ হবে সেটিও বলা মুশকিল। এবং জামাত ইসলামের ব্যাপারে একটি ট্যাগ দিলেই রাজনীতিতে পরিশুদ্ধতা আসে, এবং জামাত ইসলামী বারবার বলেছে তাদের সংগঠন 1971 সালে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি যদি তারা করে থাকে, এর পরবর্তী প্রজন্মর যে রাজনীতিতে যারা এসেছেন তাদের তাহলে দোষ কোথায়? তারা কেন নিয়মতান্ত্রিক রাজনীতি করতে পারবে না? জামাত ইসলামীকে বারবারই বড় বড় রাজনৈতিক দলগুলো ব্যবহার করেছে, ব্যবহার শেষ হলেই তারা রাজাকার হয়ে যায়। কিন্তু যখন তাদের সাথে থেকে রাজনীতি করে, তাদের সাথে থেকে আন্দোলন করে, তখন কোনো সমস্যা হয় না, বা তাদের তখন রাজনীতিক যে তাদের পাকিস্তানে যে একটি ট্যাগ দেওয়া, সেটি কিন্তু দেওয়া হয় না। তখনই তাদের রাজনীতিটা এমন একটি পর্যায়ে চলে গেছে, যখন আপনি সাথে থাকবেন কোনো ধরনের সমস্যা তৈরি হবে না, যখনই আপনি সাথে থাকবেন না, তখনই আপনাকে ট্যাগ দেওয়া শুরু করবে। এই ট্যাগ দেওয়ার রাজনীতির মাঝখানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, বা ট্যাগ দেওয়ার মাধ্যমে রাজনৈতিক যে অস্থিরতা হয়েছে, এর মাঝে এই দুই দলের মধ্যে একটি ফাটল ধরানোর চেষ্টা করলে অন্যান্য যারা রয়েছেন সেই রাজনৈতিক দলগুলোর আসলে লাভবান হওয়ার সম্ভাবনা এবং দেশে অস্থিরতা বাড়ার একটি সম্ভাবনা থাকে। সেই কারণে বিএনপি এবং জামাতের মধ্যে একটি দ্বন্দ্ব হলে আওয়ামী লীগের এখানে একটু সুবিধা হয়, এবং এই দুই দল যখন এক থাকে তখন আওয়ামী লীগের কন্ট্রিবিউশনটা বা তাদের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা রাজনৈতিক প্রতিপক্ষ, সেটি কিন্তু স্ট্রং থাকে, শক্তিশালী থাকে। এই কারণে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি ফাটল হলেই আওয়ামী লীগের এখানে একটি বড় লাভ হবে, এবং তারা আন্দোলন যদি ভবিষ্যতে করে সেক্ষেত্রে তারা একটি এক্সট্রা বেনিফিট পাবেন এবং তারা সফল হতে পারবেন। কিন্তু যদি বিএনপি এবং জামাত যদি জোট না থাকে এবং তারা আন্দোলনের মাঠে যদি একাত্র থাকে, এখানে আওয়ামী লীগ সুবিধা করতে পারবে না। সেই কারণে জামাত এবং বিএনপির মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় এবং বিএনপিকে কিভাবে জামাতের থেকে আলাদা করা যায়, সেই প্রসেসটাই কিন্তু দীর্ঘ 17 বছর বিএনপি এবং জামাতকে যখন আলাদা করা হয় এই বিচারের মাধ্যমে,
এরপরে কিন্তু বিএনপি কোণঠাসা হয়ে পড়ে এবং আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের ফ্যাসিস্ট চরিত্রে ফিরে যায়। এবং এখন আবার জামাত এবং বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা বাজানো হচ্ছে, এই দ্বন্দ্বের ফলে লাভ হবে আওয়ামী লীগ